ওয়েলকাম ব্যাক টু ক্যাডেট স্টাডি গ্রুপ। আশা করি সবাই খুব ভালো আছো। আমরা পড়ছিলাম অধ্যায় 2 পৃথিবী ও মহাবিশ্ব। গত ক্লাসে আমরা এই অধ্যায়ে কিছু অংশ পড়েছিলাম এবং বাকি অংশটুকু আমরা আজকে পড়ব। শিক্ষার্থীরা, আজকে এই ক্লাসটি তোমরা না টেনে পুরো ভিডিওটি দেখবে, কারণ এই ভিডিওর শেষে আমি এই অধ্যায় থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে এবং সে সকল কোশ্চেনের কি অ্যান্সার হবে সেই সব কিছু নিয়েই আলোচনা করব। তাই দেখো, সৌরজগৎ গঠিত হয়েছে সূর্য এবং গ্রহগুলো নিয়ে। অনুমান করা হয় আমাদের সৌরজগৎ সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বা 450 কোটি বছর আগে। শুরুতে এটি ছিল কিছু গ্যাস এবং ধূলিকণার মিশ্রণ। তার মানে শুরুতে সূর্যও ছিল না এবং গ্রহগুলোও ছিল না। শুরুতে কি ছিল? শুরুতে ছিল কিছু গ্যাস এবং ধূলিকণার মিশ্রণ। কাছাকাছি কোনো একটি সুপারনোভা নক্ষত্রের বিস্ফোরণের কারণে তার প্রবল ঝাপটায় এই গ্যাস এবং ধূলিকণার মিশ্রণ সংকুচিত হয়ে একটি গ্যাস পিণ্ডে পরিণত হয়ে ঘুরতে শুরু করে। তাহলে কি হয়েছে? একটি নক্ষত্রের বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণের কারণে যেই প্রবল ঝাপটার সৃষ্টি হয়েছে বা যেই ধ্বংসের সৃষ্টি হয়েছে, এইখানে এই গ্যাস এবং ধূলিকণার মিশ্রণ সংকুচিত হয়ে একটি গ্যাস পিণ্ডে পরিণত হয়ে ঘুরতে শুরু করেছে। ঠিক আছে? তারপর ধীরে ধীরে পুরো গ্যাস পিণ্ডের 99% থেকেও বেশি পদার্থ কেন্দ্রের দিকে জমা হয়েছে। তার মানে এই গ্যাস পিণ্ডের 99%-এরও বেশি যে পদার্থ সেটা কি হয়েছে? মাঝ বরাবর এসে জমা হয়েছে, যেটি পরবর্তীকালে নক্ষত্রে রূপান্তরিত হয়ে আলো এবং তাপ দিতে শুরু করে। এবং বাকি প্রায় এই কেন্দ্রে নক্ষত্রটা কি হবে তোমরা কি বলতে পারবে? এই 99% পদার্থ জমা হয়ে যেই নক্ষত্রে রূপান্তরিত হয়েছে সেই নক্ষত্রটা হচ্ছে সূর্য, যেটি এখনও আমাদের আলো ও তাপ দিচ্ছে। দেখো, বাকি যেই 1% পদার্থ ছিল, এই 1% পদার্থ নক্ষত্রকে ঘিরে ঘুরতে ঘুরতে নিজেরা ছোট বড় নানা পিণ্ডে পরিণত হতে থাকে। আর কেন্দ্রেই সেই নক্ষত্রটি হচ্ছে সূর্য এবং তাকে ঘিরে ঘুরতে থাকা ছোট বড় নানা পিণ্ডগুলো হচ্ছে সৌরজগতের বিভিন্ন গ্রহ। তাহলে শিক্ষার্থীরা, আশা করব তোমরা সৌরজগতের সৃষ্টি সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা দেখো, এখানে সূর্য এবং 8টি গ্রহের ব্যাখ্যা দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে সূর্য এবং 8টি গ্রহ সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন আমাদের জানানো হয়েছে। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি এবং তার সম্পর্কে কিছু লিখো বা তা ব্যাখ্যা করো। তারপর আসতে পারে যে আমরা যে গ্রহে বাস করি সে সম্পর্কে লিখো। তারপর মঙ্গল গ্রহে মঙ্গল গ্রহে কি মানুষ বসবাস করতে পারবে? ব্যাখ্যা করো। আর বসবাস করতে পারলে কিভাবে, কেন বসবাস করতে পারবে? বা মঙ্গল গ্রহের সাথে পৃথিবীর কোন কোন বৈশিষ্ট্যে মিল আছে সেটা লিখো। আবার সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ কোনটি সেটি সম্পর্কে লিখো। এ ধরনের কোশ্চেন আমাদের এখান থেকে আসতে পারে। আর এখান থেকে অনেক শর্ট কোশ্চেন আসতে পারে, যেমন এখানে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে বা নাম্বার দেওয়া আছে। যেমন সৌরজগতের ভর দেওয়া আছে, পৃথিবী থেকে কত গুণ বড় দেওয়া আছে, কত গুণ চওড়া দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে। এইসব নাম্বারগুলো বা যে কোনো নাম্বারই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো শর্ট কোশ্চেনের ক্ষেত্রে এই নাম্বারগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো, এই সৌরজগৎ সম্পর্কে যে প্যারাটি দেওয়া আছে এটা আমরা পড়ে দেখি এখানে কি কি ইনফরমেশন আমাদের জানানো হয়েছে। সৌরজগতের কেন্দ্রে সূর্য আমাদের নিজেদের নক্ষত্র। তাহলে আমাদের নিজেদের নক্ষত্র কি বা আমাদের নিজেদের নক্ষত্র কোনটি আমরা বলতে পারবো কি? সূর্য আমাদের নিজেদের নক্ষত্র। দেখো, সূর্য আমাদের সৌরজগতের সবচেয়ে বড় এবং পুরো সৌরজগতের ভরের 99.86% ভর হচ্ছে সূর্যের। আকারে এটি পৃথিবী থেকে প্রায় 100 গুণ চওড়া এবং এটি পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে। এটি আসলে একটি উত্তপ্ত গ্যাসের পিণ্ড, যেখান থেকে আলো ও তাপ বের হয়। সূর্যের পৃষ্ঠদেশে তাপমাত্রা 5,500 ডিগ্রি সেলসিয়াস।
তাহলে তোমরা বুঝতেই পারছো যে সূর্যের তাপমাত্রা কত বেশি। সূর্যের তাপমাত্রা ৫,৫০০ ডিগ্রি সেলসিয়াস। মাঝে মাঝে সূর্যের পৃষ্ঠে বিস্ফোরণ ঘটে, তখন সেখান থেকে আয়নিত কণা বের হয়ে আসে। এগুলোকে সৌরঝড় বলে। তাহলে সৌরঝড় কী বা সৌরঝড় কাকে বলে বা সোলার উইন্ড কী, এই কোশ্চেনটাও এখান থেকে আসতে পারে। সূর্য থেকে সৌরঝড় পৃথিবীতে আসতে 1 থেকে 5 দিন সময় নেয়। সেক্ষেত্রে এখানে আমাদের বিভিন্ন ইনফরমেশন জানানো হয়েছে এবং সৌরঝড়ের একটি সংজ্ঞা দেওয়া হয়েছে। এখানে আসলে বোঝানোর আর তেমন কিছু নেই। তাহলে চলো দেখে নিই বুধ সম্পর্কে আমাদের কী কী ইনফরমেশন জানানো হয়েছে। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ, আর এটা হচ্ছে পাথুরে, অর্থাৎ বুধের যে পৃষ্ঠদেশ বা বুধের উপরে যে অংশ সেটা হচ্ছে পাথর দিয়ে তৈরি। আর যেহেতু এটা সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, এজন্য এটা অনেক উত্তপ্ত হবে বা গরম হবে। দেখো, সূর্যের খুব কাছাকাছি থাকায় পৃথিবী থেকে খুব সহজে এটাকে দেখা যায় না। যেহেতু বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এবং সিরিয়াল মোতাবেক 3 নম্বর গ্রহ হচ্ছে পৃথিবী, তাই পৃথিবী থেকে বুধের দূরত্ব অনেকটাই বেশি। সেই জন্য পৃথিবী থেকে খুব সহজে এটাকে দেখা যায় না। এটা সবচেয়ে ছোট গ্রহ, আমাদের চাঁদ থেকে এটা একটুখানি বড়। পৃথিবীর মতো বুধ গ্রহেও দিন রাত হয়, তবে বুধে একদিন পৃথিবী 6 মাসের সমান। বুধ গ্রহ পৃথিবী হিসেবে 88 দিনে সূর্যকে একবার ঘুরে আসে, অর্থাৎ 1 বছর হয় মাত্র 3 মাসে। পৃথিবীর ক্ষেত্রে যেখানে সূর্যকে একবার ঘুরে আসতে 365 দিন লাগে, বুধে সেখানে লাগে 88 দিন। সেজন্য বুধে 3 মাসে হয় 1 বছর, আর পৃথিবী 365 দিনে হয় 1 বছর। দেখো, তারপরের গ্রহটি হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে দ্বিতীয় গ্রহ। এই গ্রহের বায়ুমণ্ডল আছে, আকার পৃথিবী থেকে একটু ছোট তবে কাছাকাছি। এটি মেঘে ঢাকা থাকে এবং এজন্য তাপ আটকে থাকে বলে শুক্র গ্রহ সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ। তোমরা কখনো কি খেয়াল করছো, যখন আকাশ মেঘলা থাকে তখন কিন্তু অনেক বেশি গরম লাগে, কারণ আকাশ মেঘলা থাকলে তাপমাত্রাটা পৃথিবীতেই আটকে থাকে, বাইরে বের হয়ে যেতে পারে না, পৃথিবীর বাইরে যেতে পারে না। সেজন্য তখন অনেক ভ্যাপসা গরম লাগে। আর শুক্র গ্রহে এটা সবসময় হয়, কারণ শুক্র গ্রহ সবসময় মেঘে ঢাকা থাকে, এজন্য শুক্র গ্রহের মধ্যে তাপ আটকে থাকে। এজন্য শুক্র গ্রহ সৌরজগতের সবচেয়ে বেশি উত্তপ্ত গ্রহ। এই গড় তাপমাত্রা 476 ডিগ্রি সেলসিয়াস, সীসার গলনাঙ্ক থেকেও প্রায় 100 ডিগ্রি বেশি। তাহলে তো আমরা মানুষেরা সেখানে বাঁচার প্রশ্নই আসে না, মানুষসহ সকল জীব ওইখানে গেলে কি হবে, গলে শেষ হয়ে যাবে সাথে সাথে। দেখো, অন্য সব গ্রহ তার অক্ষের উপর যেদিকে ঘুরে, শুক্র গ্রহ তার বিপরীত দিকে ঘুরে, অর্থাৎ শুক্র গ্রহে সূর্য উঠে পশ্চিম দিকে এবং 2 মাস পর পূর্ব দিকে অস্ত যায়। শুক্রে একদিন পৃথিবী 4 মাসের সমান। বুধ এবং শুক্রে দিন পৃথিবীর দিনের তুলনায় অনেক বড় হলেও পরবর্তী সব গ্রহের দিন দৈর্ঘ্যে প্রায় কাছাকাছি। তারপরে দেখো রয়েছে আমাদের বাসস্থান, আমাদের পৃথিবী। পৃথিবী সূর্য থেকে তৃতীয় গ্রহ। এটি একমাত্র গ্রহ যেখানে পৃষ্ঠদেশে পানি রয়েছে, বায়ুমণ্ডল আছে। গড় তাপমাত্রা আরামদায়ক 15 ডিগ্রি সেলসিয়াস এবং পৃথিবী হচ্ছে একমাত্র গ্রহ যেখানে প্রাণে উন্মেষ হয়েছে, অর্থাৎ পৃথিবী একমাত্র গ্রহ যেখানে প্রাণ রয়েছে বা প্রাণী রয়েছে। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6000 কিলোমিটার। পৃথিবী থেকে শুরু করে পরবর্তী অন্য সব গ্রহে একদিন মোটামুটি কাছাকাছি, তবে সূর্য থেকে গ্রহের দূরত্ব যত বাড়ে, সূর্যকে প্রদক্ষিণ করার সময় তত বাড়তে থাকে। তোমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করো তাহলে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে। সূর্য থেকে যে গ্রহটা যত বেশি দূরে থাকবে, তার ক্ষেত্রে কিন্তু
সূর্যকে প্রদক্ষিণ করতে বা সূর্যকে একবার ঘুরে আসতে তার সময়ও তত বেশি লাগবে, কারণ সে সূর্য থেকে অনেক দূরে অবস্থান করে। তাহলে তাকে সূর্যকে ঘুরে আসতে বেশি দূরত্ব অতিক্রম করতে হবে, আর বেশি দূরত্ব অতিক্রম করার জন্য তার সময়ও বেশি লাগবে। মঙ্গল সৌরজগতের চতুর্থ গ্রহ। অন্য যে কোনো গ্রহের তুলনায় পৃথিবীর সাথে মঙ্গল গ্রহের মিল সবচেয়ে বেশি। এই গ্রহটি ধুলাময়, লালচে এবং মরুভূমির মতো। এর আকার পৃথিবীর প্রায় অর্ধেক। তাহলে দেখতেই পাচ্ছ পৃথিবীর সাথে এর মিল রয়েছে। পৃথিবীতে যেমন ধুলা আছে, মঙ্গল গ্রহেও ধুলা আছে। পৃথিবীতে মরুভূমি আছে, মঙ্গল গ্রহ মরুভূমির মতো। এবং মঙ্গল গ্রহের আকার পৃথিবীর প্রায় অর্ধেক, অর্থাৎ পৃথিবীর আকারের কাছাকাছি। এখানে খুব হালকা এক ধরনের বায়ুমণ্ডল আছে, অর্থাৎ পৃথিবীর মতো মঙ্গল গ্রহেও বায়ুমণ্ডল আছে। মঙ্গল গ্রহের একদিন পৃথিবীর একদিনের খুব কাছাকাছি। সূর্যকে একবার ঘুরে আসতে মঙ্গল গ্রহের প্রায় 2 বছর সময় নেয়। সূর্য থেকে দূরত্বের কারণে মঙ্গল থেকে শুরু করে পরবর্তী অন্য সব গ্রহের তাপমাত্রা 0 থেকে অনেক নিচে। যেহেতু মঙ্গলের পরের গ্রহগুলো সূর্য থেকে অনেক বেশি দূরে, সেজন্য সূর্য থেকে আলো এবং তাপ ওই গ্রহগুলোতে সম্পূর্ণ পৌঁছাতে পারে না, যার কারণে ওই গ্রহগুলোতে তাপমাত্রা অনেক কম থাকে, 0 ডিগ্রি সেলসিয়াস থেকেও অনেক নিচে থাকে। বৃহস্পতি। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। অন্য সবগুলো গ্রহ মিলিয়ে যত ভর হয়, বৃহস্পতির ভর তার থেকে 2.5 গুণ বেশি। তাহলে বুঝতেই পারছো বৃহস্পতি কত বড়। যেহেতু বৃহস্পতি অনেক বড়, সেজন্য তার ভরও অনেক বেশি। বৃহস্পতিকে পৃথিবী থেকে উজ্জ্বল গ্রহ হিসেবে দেখা যায়। টেলিস্কোপে বৃহস্পতি গ্রহে একটি বিশাল চোখের মতো লাল ক্ষেত্র দেখা যায়, যেটি শত শত বছর থেকে চলমান একটি বিশাল ঘূর্ণিঝড়। তার মানে বৃহস্পতি গ্রহে অনেক বছর ধরে, অর্থাৎ শত শত বছর ধরে ঘূর্ণিঝড় চলমান রয়েছে। বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল এই 4টি গ্রহ আকারে ছোট এবং শক্ত পাথুরে। কিন্তু বৃহস্পতি থেকে শুরু করে এর পরের সবগুলো গ্রহ দানবাকৃতির, মানে হচ্ছে অনেক বেশি বড় এবং গ্যাস দিয়ে তৈরি। আগের গ্রহগুলো অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এগুলো ছিল কি অনেক ছোট ছিল এবং পাথর দিয়ে তৈরি ছিল, কিন্তু বৃহস্পতি ও তার পরের গ্রহগুলো কি অনেক বেশি বড় এবং এই গ্রহগুলো গ্যাস দিয়ে তৈরি। শনি। শনি গ্রহে একটি চমৎপদ বলয় রয়েছে, যেটি বরফ কণা দিয়ে তৈরি এবং টেলিস্কোপে খুব সহজেই পৃথিবী থেকে এই বলয়টি দেখা যায়। সূর্যকে প্রদক্ষিণ করতে এর 29 বছর লেগে যায়, কিন্তু পৃথিবীর একদিনে শনি গ্রহের প্রায় 2 দিন পার হয়ে যায়। তারপরে দেখো রয়েছে ইউরেনাস। সৌরজগতের গ্রহগুলো তাদের কক্ষপথের সাথে প্রায় লম্বভাবে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে, কিন্তু ইউরেনাস তার ব্যতিক্রম। কিভাবে ব্যতিক্রম দেখো, এই গ্রহটি তার কক্ষপথে প্রায় শুয়ে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। তাহলে কোন গ্রহ তার কক্ষপথে প্রায় শুয়ে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে? ইউরেনাস। অনুমান করা হয় কোনো এক সময়ে একটি বিশাল গ্রহ অথবা গ্রহাণুর সাথে সংঘর্ষের কারণে এর অক্ষটি এমনভাবে বাঁকা হয়ে গেছে, মানে এর অক্ষ বাঁকা হয়ে যাওয়ার কারণেই একে শুয়ে থেকে সূর্যকে প্রদক্ষিণ করতে হয়। শনি গ্রহের মতো ইউরেনাসেও একটি সূক্ষ্ম বলয় রয়েছে। 8 নং গ্রহ বা সৌরজগতের সবচেয়ে শেষ গ্রহ বা সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ হচ্ছে নেপচুন। এটি এত দূরে যে সূর্যকে ঘুরে আসতে পৃথিবী যেখানে মাত্র 1 বছর লাগে, সেখানে নেপচুনে 165 বছর কেটে যায়। শিক্ষার্থীরা, আমরা আগেই জেনেছি যে সূর্য থেকে যে গ্রহটি যত বেশি দূরে অবস্থান করে, সূর্যকে ঘিরে আসতে সেই গ্রহের তত বেশি সময় লাগবে। যেহেতু নেপচুন সূর্য থেকে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে, সেজন্য সূর্যকে ঘিরে আসতে তার সময়ও সবচেয়ে বেশি লাগবে এবং সেই সময়টা হচ্ছে 165 বছর। এটি অন্ধকার এবং হিমশীতল। যেহেতু এটি সূর্যের অনেক দূরে অবস্থান করে, সেই জন্য সূর্যের আলো ও তাপ এই গ্রহে পৌঁছাতে পারে না। সেই কারণে গ্রহটি থাকে অন্ধকার এবং
হিমশীতল মানে সেখানে অনেক শীত থাকে এবং এর গড় তাপমাত্রা থাকে শূন্যের নিচে 200 ডিগ্রি, তার মানে -200 ডিগ্রি থাকে, অনেক বেশি কম। এই বিচিত্র গ্রহে শব্দ থেকে ও দ্রুত বেগে ঝড় বইতে থাকে। নেপচুন হচ্ছে এমন একটি গ্রহ যেটি জ্যোতির্বিদরা টেলিস্কোপে দেখার আগেই অন্য গ্রহের গতিবিধির উপর এর প্রভাব দেখে এর অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয়েছিলেন। আচ্ছা শিক্ষার্থীরা দেখো, নেপচুন যেহেতু সূর্য থেকে অনেক দূরের গ্রহ, তার মানে পৃথিবী থেকেও এর দূরত্ব অনেক বেশি। তো জ্যোতির্বিদরা মানে হচ্ছে বিজ্ঞানীরা যারা মহাকাশ নিয়ে গবেষণা করে সেই সকল বিজ্ঞানীকে বলা হয় জ্যোতির্বিদ। তারা নেপচুনকে টেলিস্কোপে দেখার আগেই অন্য যেসব গ্রহ আছে সেসব গ্রহের উপর এই গ্রহের যে প্রভাব রয়েছে সেই প্রভাব দেখে তারা বুঝে গিয়েছিলেন যে নিশ্চয়ই আরেকটি গ্রহ রয়েছে, যেটি তারা এখনও পর্যন্ত শনাক্ত করতে পারেননি। পরে তারা টেলিস্কোপের মাধ্যমে এই গ্রহটি দেখার চেষ্টা করলেন এবং তারা এই গ্রহটি শনাক্ত করতে পারলেন। গ্রহাণুবলয় দেখো, মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহের মাঝামাঝি রয়েছে গ্রহাণুবলয়, অর্থাৎ মঙ্গল গ্রহ ও বৃহস্পতি গ্রহের মাঝামাঝি অনেকগুলো গ্রহাণু মিলে একটা বলয়াকার মানে গোলাকার একটা গঠন সৃষ্টি করেছে। এই বলয়ের মধ্যে ছোট ছোট লক্ষ লক্ষ গ্রহাণু সূর্যকে ঘিরে ঘুরছে। অনুমান করা হয় অতিকায় দানবাকৃতির বৃহস্পতি গ্রহের প্রবল আকর্ষণের কারণে এই গ্রহাণুগুলো একত্র হয়ে একটি গ্রহ হিসেবে গড়ে উঠতে পারেনি। গ্রহাণু বলয় যেহেতু মঙ্গল গ্রহ ও বৃহস্পতি গ্রহের মাঝামাঝি অবস্থান করে, তার মানে হচ্ছে গ্রহাণু বলয়টা বৃহস্পতি গ্রহের কাছাকাছি অবস্থান করে। আর বৃহস্পতি গ্রহ যেহেতু সবচেয়ে বড় গ্রহ, তার আকর্ষণ হচ্ছে সবচেয়ে বেশি এবং সে তার আশেপাশে যত কিছু আছে সব কিছুকে নিজের দিকে আকর্ষণ করে। আর গ্রহাণু বলয় যেহেতু তার আশেপাশে অবস্থিত, সে গ্রহাণু বলয়কে প্রবল শক্তি দ্বারা নিজের দিকে আকর্ষণ করে। আর এই আকর্ষণের কারণে গ্রহাণুগুলো একত্রিত হতে পারেনি। যদি গ্রহাণুগুলো একত্রিত হতে পারত তাহলে তারা একটি গ্রহ হিসেবে আত্মপ্রকাশ করতে পারত। তাহলে আমাদের যদি কোশ্চেন করা হয় যে গ্রহাণুগুলো কেন গ্রহ হিসেবে গড়ে উঠতে পারেনি, আমরা কি লিখব? আমরা লিখব অতিকায় দানবাকৃতি বৃহস্পতি গ্রহের প্রবল আকর্ষণের কারণে গ্রহাণুগুলো একত্র হয়ে একটি গ্রহ হিসেবে গড়ে উঠতে পারেনি। দেখো, মাঝে মাঝে কোনো একটি গ্রহাণু বৃহস্পতি কিংবা মঙ্গল গ্রহের আকর্ষণে কক্ষচ্যুত হয়ে পৃথিবীর দিকে ছুটে আসে। অনুমান করা হয় 650 লক্ষ বছর আগে এরকম একটি গ্রহাণুর আঘাতে পৃথিবীতে যে প্রলয় কাণ্ড ঘটেছিল তার কারণে পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল। তাহলে এখান থেকে আমাদের এই কোশ্চেনটা আসতে পারে যে পৃথিবী থেকে ডাইনোসর কেন বিলুপ্ত হয়ে গিয়েছিল। এই কোশ্চেনটি অ্যান্সার এভাবে লিখব যে অনুমান করা হয় 650 লক্ষ বছর আগে কোনো একটি গ্রহাণুর আঘাতে পৃথিবীতে যে প্রলয়কাণ্ড ঘটেছিল তার কারণে পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল। শিক্ষার্থীরা, তোমরা সকলেই অবশ্যই চাঁদ দেখেছ। চাঁদ হচ্ছে আমাদের একমাত্র উপগ্রহ, তার মানে হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। পৃথিবী যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, চাঁদও তেমনভাবেই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। পৃথিবীকে ঘুরে আসতে চাঁদ 29.5 দিন সময় নেয়। 30টি পৃথিবী পাশাপাশি রাখলে যে দূরত্ব হবে চাঁদ পৃথিবী থেকে ততটুকু দূরে। তার মানে তোমরা বুঝতেই পারছো চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব অনেক বেশি। পৃথিবীর বাইরে শুধু চাঁদে মানুষ পা ফেলেছে। চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের আনুমানিক 1/4 ভাগ। চাঁদ থাকার কারণে পৃথিবী অনেক স্থিতিশীল এবং এখানে আমাদের জীবন যথেষ্ট সহজ হয়েছে। শিক্ষার্থীরা দেখো, এখানে 3টা কোশ্চেন দেওয়া হয়েছে। এর মধ্যে 2 ও 3 নং কোশ্চেনটা আমার মনে হয়েছে তোমরা পারবে। যেমন দেখো, পৃথিবীর বাইরে আর কোন গ্রহে মানুষ বসতি স্থাপন করতে পারবে? অবশ্যই মঙ্গল গ্রহে। কেন? তোমরা যদি মঙ্গল গ্রহের বৈশিষ্ট্যগুলো পড়ে থাকো তাহলে দেখবে যে মঙ্গল গ্রহের সাথে পৃথিবীর বৈশিষ্ট্যে অনেক বেশি মিল রয়েছে। তাহলে তোমরা সেখানে তুলনামূলক মিলগুলো আলোচনা করে বলে দিতে পারবে যে কেন পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহে মানুষ বসতি স্থাপন করতে পারে। এবং প্রত্যেকটি গ্রহের একটি বৈশিষ্ট্যের কথা বলো যেটি অন্য গ্রহগুলোতে নেই। এটা হচ্ছে আমাদের 3 নং কোশ্চেন।
তাহলে আমরা যদি প্রত্যেকটা গ্রহ সম্পর্কে পড়ি তাহলেই আমরা প্রত্যেকটা গ্রহের এমন একটা বৈশিষ্ট্য বের করে ফেলতে পারবো যেটা অন্য গ্রহের সাথে মিলবে না। তাহলে এই দুইটা কোশ্চেন তো আমাদের বইতেই সুন্দরভাবে দেওয়া আছে এবং আমরা বইতেই পেয়ে যাব। আর 1 নং কোশ্চেনটা হচ্ছে শুক্র গ্রহের অন্য নাম কি? এটি শুধু ভোরে কিংবা সন্ধ্যায় কেন দেখা যায়? এই কোশ্চেনের অ্যান্সারটা সরাসরি আমাদের বইতে দেওয়া নেই, তাই এটা নিয়ে আমি একটু আলোচনা করব। দেখো, শুক্র গ্রহের অন্য নাম হচ্ছে শুকতারা বা সন্ধ্যা তারা। এখন কখন এই গ্রহকে শুকতারা বলা হয় আর কখন সন্ধ্যা তারা বলা হয়? দেখো, সকালে যখন শুক্র গ্রহটি পূর্ব দিগন্তে বা পূর্ব আকাশে উদিত হয় তখন একে আমরা বলি শুকতারা। আর যখন সন্ধ্যায় শুক্র গ্রহটি পশ্চিম দিগন্তে অস্ত যায় বা ডুবে যায় তখন একে আমরা বলি সন্ধ্যা তারা। তারপরে দেখো, এটি শুধু ভোরে কিংবা সন্ধ্যায় কেন দেখা যায়? ভোরে সূর্যোদয়ে কিছুক্ষণ আগে শুক্র গ্রহ সূর্যের পূর্বে আকাশে উদিত হয়। সূর্য যেহেতু পূর্ব দিকে উদিত হয় এবং শুক্র গ্রহ পূর্ব দিকেই উদিত হয়, সেজন্য এ সময় সূর্যের আলো শুক্র গ্রহের উপর পতিত হয় বা এসে পড়ে এবং পৃথিবীতে প্রতিফলিত হয়। তার মানে সূর্যের আলোটা শুক্র গ্রহের উপর এসে পড়ে এবং সেই আলোটা তারপর পৃথিবীতে প্রতিফলিত হয়ে আসে, তখন আমরা এই শুক্র গ্রহকে দেখতে পাই। আর ভোরের আকাশে এই শুক্র গ্রহকে আমরা তখন বলি শুকতারা। একইভাবে দেখো, সন্ধ্যাবেলায় সূর্যাস্তের কিছুক্ষণ পরে শুক্র গ্রহ সূর্যের পশ্চিমে আকাশে অস্ত যায়। সূর্য পশ্চিম দিকে অস্ত যায় এবং শুক্র গ্রহ পশ্চিম দিকে অস্ত যায়। এই সময়েও সূর্যের আলো শুক্র গ্রহের উপর পতিত হয় এবং পৃথিবীতে প্রতিফলিত হয়, তখন সন্ধ্যায় আকাশে একে আমরা বলি হচ্ছে সন্ধ্যা তারা। তারপরে দেখো রয়েছে নক্ষত্রমণ্ডলী। আমরা যদি রাতে অন্ধকারে আকাশের দিকে তাকাই তাহলে দেখতে পাবো সেখানে অসংখ্য নক্ষত্র রয়েছে। কোনোটা জ্বলজ্বল করছে, আবার কোনোটা মিটমিট করছে। শুধু তাই নয়, সেগুলোর মাঝে রঙের বৈচিত্র্য রয়েছে। আমাদের যদি কল্পনা শক্তি থাকে আমরা নিশ্চয়ই দেখতে পাবো যে নক্ষত্রগুলো দিয়ে একটা ছবি কল্পনা করে নিতে পারবো। সেই প্রাচীনকাল থেকে অনেক ধরনের কল্পনা করে অনেক ধরনের পৌরাণিক কাহিনী ছবি কল্পনা করা হয়েছে। দেখো, সেরকম কয়েকটি ছবি দেখানো হয়েছে। দেখো, এখানে তোমাদের কয়েকটা ছবি দেখানো হয়েছে। আর দেখো, উপরে বাম পাশে রয়েছে হচ্ছে অরায়ণ বা কালপুরুষ, উপরে ডান দিকে রয়েছে উষা মেজর বা বড় ভাল্লুক। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালপুরুষ আর এটা হচ্ছে বড় ভাল্লুক। দেখতে পাচ্ছ যে নিচের দিকে ছবিটা হচ্ছে স্করপিও বা বৃশ্চিক। দেখো, নক্ষত্রমণ্ডলী যেহেতু আমাদের সৌরজগৎ থেকে অনেক দূরে, তাই আকাশে কোথায় কখন দেখা যাবে তার পরিবর্তন হলেও তাদের আকারের পরিবর্তন হয় না। অর্থাৎ অনেকগুলো নক্ষত্র যখন একসাথে থাকে তখন তাকে আমরা বলি নক্ষত্রমণ্ডলী। তাহলে কয়েকটা নক্ষত্র যখন একসাথে থাকে তখন তারা একসাথেই কোনো একটা জায়গায় অবস্থান করে। তাহলে তাদের যদি অবস্থানের পরিবর্তন হয়, তাদের আকারের পরিবর্তন হয় না, কারণ তারা সবসময় একসাথেই থাকে। একটি নক্ষত্রকে আকাশে খুঁজে পাওয়া কঠিন হলেও কয়েকটি নক্ষত্র মিলে যখন একটি বিশেষ আকার তৈরি করে তখন সেটি বেশ সহজেই খুঁজে পাওয়া যায়। কাজে আকাশে নক্ষত্রের একটা ম্যাপ তৈরি করার জন্য নক্ষত্রমণ্ডলীকে ব্যবহার করে আকাশকে 12টা ভাগে ভাগ করা হয়েছে। নক্ষত্রমণ্ডলীর সাথে একটা করে ছবি কল্পনা করে তাদেরকে সেরকম নামও দেওয়া হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা আকাশের এই বিভাজনকে ব্যবহার করেন। তোমরা জেনে নিশ্চয়ই অবাক হবে যে আমাদের বাংলা মাসগুলো এই নক্ষত্রমণ্ডলী উদয়ের সাথে সম্পর্ক রেখে তৈরি করা হয়েছে। পৃথিবী খুব বেশি জাতির নিজস্ব ক্যালেন্ডার নেই, কিন্তু আমাদের আছে। শুধু তাই নয়, সেটি আমাদের প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীরা আকাশে নক্ষত্রমণ্ডলীর সাথে মিলিয়ে করেছেন। সেটি নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। দেখো, তারপর রয়েছে জ্যোতিষীবিদ্যা। এখানে বলা হয়েছে যে বিজ্ঞানের একটা বিষয়কে মানুষ কীভাবে কুসংস্কারের জন্য ব্যবহার করছে। আমাদের যে কয়েকটা নক্ষত্রমণ্ডলীর কথা বলা হয়েছে আমরা নিশ্চয়ই কখনো না কখনো সেগুলির নাম শুনেছি, কারণ ভাগ্য গণনার জন্য এই নক্ষত্রমণ্ডলীকে ব্যবহার করা হয়। শুভ সময় এবং অশুভ সময় নির্ণয় করার জন্য এগুলা ব্যবহার করা হয়। তোমরা নিশ্চয়ই কেউ না কেউ ভাগ্য গণনা করেছো বা ভাগ্য গণনার কথা
কোথাও না কোথাও শুনেছ। ভাগ্য গণনার ক্ষেত্রে এই নক্ষত্রমণ্ডলীকে ব্যবহার করা হয়। এই জ্যোতিষী চর্চা বা যে ভাগ্য গণনা করে তাকে বলা হয় জ্যোতিষ। এই জ্যোতিষ যখন ভাগ্য গণনা করেন তিনি জন্মক্ষণে কোন নক্ষত্রমণ্ডলী উদিত হচ্ছিল সেটা নির্ণয় করেন, সেটি দিয়ে একজনের রাশি নির্ণয় করেন। তারপর এগুলির অবস্থান ব্যবহার করে বিভিন্ন মানুষের ভাগ্য নির্ণয় করা হয়। পৃথিবীর 8 বিলিয়ন বা 800 কোটি মানুষের ভাগ্য মাত্র 12টি ভাগে ভাগ করা যায়। এটা কি সত্যি বিশ্বাসযোগ্য হতে পারে? এটা তো কখনো হতে পারে না যে 8 বিলিয়ন মানুষের ভাগ্য জাস্ট হচ্ছে 12 রকমের হবে। এটা তো হতে পারে না। কিন্তু দুঃখের কথা হচ্ছে দেশে অনেক গুরুত্বপূর্ণ পত্রপত্রিকা এই রাশিচক্র দিয়ে ভাগ্য নির্ণয় বর্ণনা করে থাকে। তাদের সবাই উচিত শুরুতে ঘোষণা করে দেওয়া এই পদ্ধতিতে ভাগ্য নির্ণয় করার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আচ্ছা, এটা তো আমরা মোটামুটি বুঝলাম। তারপরে দেখো রয়েছে হচ্ছে নক্ষত্রমণ্ডলী পর্যবেক্ষণ। দেখো আমাদের এই নক্ষত্রমণ্ডলীর সাথে পরিচিত হয় একটি চমৎকার অভিজ্ঞতা রয়েছে। যেমন কেউ যখন নিজ দেশ ছেড়ে অন্য দেশে যায় বা বিদেশে যায় তখন সব কিছু অপরিচিত হলেও আকাশ কিন্তু একই থাকে। পুরো পৃথিবীর জন্য একটাই আকাশ। তাহলে সে তার আশেপাশে সব কিছু অপরিচিত দেখলেও আকাশের দিকে যখন তাকাবে তখন কিন্তু সে তার চেনা নক্ষত্রগুলো দেখতে পাবে। তারপরে দেখো রয়েছে হচ্ছে সপ্তর্ষি মণ্ডল। এটা এখানে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, তোমরা এখান থেকে লক্ষ্য করো। পৃথিবী যেহেতু তার অক্ষের উপর ঘুরছে তাই আমাদের সকল গ্রহ, নক্ষত্র, সূর্য এবং চাঁদকে পৃথিবীকে ঘিরে বিপরীত দিকে ঘুরতে দেখতে পাই। শুধু একটা নক্ষত্র পৃথিবীর সাপেক্ষে স্থির কখনো ঘুরে না, সেটি হচ্ছে ধ্রুব তারা। তাহলে আমাদের কোশ্চেন আসতে পারে যে ধ্রুব তারা কেন স্থির? তাহলে এটা অ্যান্সার আমরা দিব ধ্রুব তারা একটি নির্দিষ্ট জায়গায় স্থির কারণ পৃথিবীর অক্ষ হচ্ছে উত্তর দক্ষিণ বরাবর এবং ধ্রুব তারা পৃথিবীর ঠিক উত্তর দিকে। আর পৃথিবীর উত্তর দিকে হওয়ায় পৃথিবীর অক্ষ যেহেতু উত্তর দক্ষিণ বরাবর আর ধ্রুব তারা আছে উত্তর দিকেই, সেজন্য আমরা ধ্রুব তারাকে সবসময় স্থিরই দেখতে পাই এবং সেটি আমরা খুব সহজে খুঁজেও পাই। দেখো তোমরা যদি রাতে আকাশে উত্তর দিকে তাকাও তাহলে প্রশ্নবোধক চিহ্নের মতো সাজানো 7টি তারা দেখবে। এর উপরের 2টি তারা দিয়ে একটি সরলরেখা কল্পনা করে খানিক দূরে এগিয়ে গেলে সেটি ধ্রুব তারাকে স্পর্শ করে। সপ্তর্ষি মণ্ডল ধ্রুব তারাকে ঘিরে ঘড়ি কাঁটার মতো ঘুরছে, তাই বছরের কোনো সময় এবং রাতে কোন ক্ষণে সেটি দেখছো তার উপর ভিত্তি করে সেটি কোথায়, সেটি সোজা না উল্টা। আচ্ছা, তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে আকাশে কিভাবে সপ্তর্ষি মণ্ডল খুঁজে পাবে বা তোমরা কিভাবে সপ্তর্ষি মণ্ডলকে শনাক্ত করতে পারবে। তাহলে সপ্তর্ষি মণ্ডলকে আমরা কিভাবে আকাশে খুঁজে পাবো বা কিভাবে শনাক্ত করব, এই কোশ্চেনটার অ্যান্সার জানতে চাওয়া হইলে আমরা প্রথমে দিব হচ্ছে এখান থেকে যে শুধুমাত্র একটি নক্ষত্র পৃথিবীর সাপেক্ষে স্থির আর সেটা হচ্ছে ধ্রুবতারা। ধ্রুবতারা একটি নির্দিষ্ট জায়গায় স্থির কারণ পৃথিবীর অক্ষ উত্তর দক্ষিণ বরাবর এবং ধ্রুবতারা পৃথিবীর ঠিক উত্তর দিকে। দেখো ধ্রুবতারা যদি আমরা শনাক্ত করতে পারি তাহলেই কিন্তু সপ্তর্ষি মণ্ডলকে সহজে শনাক্ত করে ফেলতে পারবো। সেজন্য আমরা ধ্রুবতারাকে কীভাবে শনাক্ত করব আর ধ্রুবতারার বৈশিষ্ট্য কী এইটা প্রথমে আমাদেরকে উল্লেখ করতে হবে। তারপরে আমরা এই পয়েন্টটাকে কেন্দ্র করে আমরা সপ্তর্ষি মণ্ডলকে খুঁজব। দেখো আমরা যদি রাতে আকাশে উত্তর দিকে তাকাই তাহলে প্রশ্নবোধক চিহ্নের মতো সাজানো 7টি তারা দেখব। এর উপরে 2টি তারা দিয়ে একটি সরলরেখা যদি আমরা কল্পনা করি তাহলে খানিক দূর এগিয়ে গিয়ে সেটি ধ্রুবতারাকে স্পর্শ করবে। তাহলে আমাদের কি করতে হবে? আকাশে দেখতে হবে যে প্রশ্নবোধক চিহ্নের মতো সাজানো 7টি তারা আছে কিনা। এই উপরে 2টা তারা দিয়ে আমরা একটা সরলরেখা কল্পনা করলে এই খানিক দূরে যেই তারাটি থাকবে বা নক্ষত্র থাকবে সেটাই হচ্ছে ধ্রুবতারা। সপ্তর্ষি মণ্ডল ধ্রুবতারাকে ঘিরে ঘড়ির কাঁটার মতো ঘুরতে থাকে। সেজন্য বছরে কোন সময় বা রাতে কোন ক্ষণে দেখবো তার উপর ভিত্তি করে যে সপ্তর্ষি মণ্ডলটা কোথায় আছে এবং সেটা সোজা না উল্টা আছে। তারপর দেখো রয়েছে কালপুরুষ। কালপুরুষ নক্ষত্রমণ্ডলী শীতের সময় সন্ধ্যাবেলা পূর্ব আকাশে খুব স্পষ্ট দেখা যায়। এর গঠন এত চমকপ্রদ এটি চিনতে কোনো ভুল হয় না।
দেখো পাশেই এই ছবি দেওয়া আছে, এটাকে দেখলে মনে হয় তরবারি হাতে একজন যোদ্ধা। যোদ্ধায় বেল্টের নিচে যে তরবারি ঝুলছে তার মাঝামাঝি যে নক্ষত্রটি রয়েছে এটি হচ্ছে একটি নেবুলা, এবং তার কেন্দ্রে রয়েছে সূর্য থেকে 200 গুণ ভারী একটি ব্ল্যাক হোল। এখন আমরা দেখব যে এই অধ্যায় থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে। দেখো প্রথমেই আসতে পারে বিশ্বজগতের ধারণায় ক্রমবিবর্তন বর্ণনা করো। এই কোশ্চেন আসলে এখান থেকে যে 5টা মতবাদ আমরা শিখেছিলাম সেইটাই আমরা পরপর সুন্দর করে সাজিয়ে দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। বা এখান থেকে এই 5টা মতবাদ শর্ট কোশ্চেন হিসেবে আলাদা আলাদাও আসতে পারে, যে প্রাচীনকালে বা সর্বপ্রথম পৃথিবী সম্পর্কে বা বিশ্বজগৎ সম্পর্কে মানুষের ধারণাটি লিখো। প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার পৃথিবী সম্পর্কে ধারণা লিখো। তারপরে আসতে পারে হচ্ছে অ্যারিস্টটল পৃথিবী সম্পর্কে কী মতবাদ দিয়েছিলেন লিখো। কোপার্নিকাসের মতবাদ লিখো। তারপর আসতে পারে যে গ্যালিলিও পৃথিবী সম্পর্কে কী ধারণা বা মতবাদ দিয়েছিল লিখো। এখান থেকে আসবে যে প্লুটো কেন গ্রহ নয়। সৌরজগতের সৃষ্টি কীভাবে হয়েছিল, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তারপর এখান থেকে গ্রহগুলোর বৈশিষ্ট্য তো অবশ্যই আমাদের শিখতে হবে। এখানে আছে যে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে গ্রহাণুগুলো কেন গ্রহ হিসেবে আত্মপ্রকাশ করতে পারেনি, বা এভাবেও আসতে পারে যে গ্রহাণুগুলো কেন গ্রহ হিসেবে গড়ে উঠতে পারেনি, একটা কোশ্চেন। তারপরে আরেকটা কোশ্চেন আসতে পারে যে পৃথিবী থেকে ডাইনোসর কেন বিলুপ্ত হয়ে গিয়েছিল। অধ্যায়ে 3টা কোশ্চেন তো খুবই ইম্পর্ট্যান্ট। আর এখান থেকে আসতে পারে যে ধ্রুবতারা স্থির কেন। আরেকটা কোশ্চেন হচ্ছে আমরা কিভাবে আকাশে সপ্তর্ষি মণ্ডলকে খুঁজে পাব। আজকে এ পর্যন্তই। আশা করব আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।